আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আমরা আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। যারা লাইভে আছে একটু কষ্ট করে লিঙ্কটা কপি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। যারা আসছেন তারা দ্রুত চলে আসেন। আমরা শুরু করে দিব। যেহেতু আমি অন ডিউটিতে আছি, সেই ক্ষেত্রে আজকে শুধু মূল পড়াটা পড়িয়ে শেষ করে দিব। আমরা সবাই চলে আসি। রিফাত ইসলাম আসসালামু আলাইকুম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সালমান নূর চলে আসছে, আক্তার হোসেন চলে আসছে, আমাদের নুরউদ্দিন চলে আসছে, সবাই চলে আসছে। আস্তে আস্তে আসেন, আমরা শুরু করে দিব। আমরা যদি পিছনের পড়াগুলো একটু দিকে তাকাই, যৌতুক আইন পড়েছিলাম। 2 খাগড়াছড়ি খতে ছিল যৌতুক কাকে বলে সংজ্ঞা। 3 ছিল যৌতুক চাইলে এবং বা যৌতুক দাবি করলে তার শাস্তি। 4 ছিল যে যৌতুক দিলে এবং নিলে যদি অপরাধটি সংগঠিত হয় তার শাস্তি ছিল 4 ধারায়। 5 ছিল যৌতুক সংক্রান্ত কোনো দলিলপত্র থাকলে সেগুলো আদালত অপ্রাসঙ্গিক। 6 ছিল যৌতুক আইনে কোনো ব্যক্তি মিথ্যা মামলা করে তাহলে যে ব্যক্তি মিথ্যা মামলা করছে তার শাস্তি 6 ধারায়। আমরা যদি একটু ব্যাগে আসি তাহলে আমরা দেখব যে 4 ধারায় পড়েছিলাম। 4-এর টতে পড়েছিলাম অনুসন্ধান, 4-এর ঠতে পড়েছিলাম তদন্ত, তারপর আমরা 4-এর চতে আমলযোগ্য অপরাধ, 4-এর ঢাকার ঢতে আমলের অযোগ্য অপরাধ পড়েছিলাম। 42 দ্বারা পড়েছিলাম যে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট যদি জনসাধারণের কাছে সাহায্য দাবি করে তাহলে জনসাধারণ সাহায্য করতে বাধ্য। 42-এ কতে বলা আছে যদি গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট জনসাধারণের কাছে সাহায্য দাবি করে তাহলেও জনসাধারণ সাহায্য করতে বাধ্য। 42-এর খতে পড়েছিলাম আইন শৃঙ্খলা এবং সরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে যদি সাহায্য দাবি করে তাহলে সাহায্য করতে বাধ্য। 43-এ পড়েছিলাম জনসাধারণ যদি জনসাধারণের কাছে কোনো সাহায্য দাবি করে তাহলে জনসাধারণ সাহায্য করলেও করতে পারে। 44 ধারায় আমরা পড়েছিলাম যে কতিপয় আমলযোগ্য অপরাধের সংবাদ জনসাধারণ পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে জানাইতে বাধ্য। 45-এ বলা আছে যে গ্রাম প্রধান, হিসাবনবিশ, চেয়ারম্যান, মেম্বার যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তারা এই সংবাদটি পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে জানাইতে বাধ্য। এটা ছিল আমাদের 4র্থ অধ্যায়। 5ম অধ্যায় হলো 46 থেকে 67 পর্যন্ত। 46-এ বলা ছিল গ্রেপ্তার কাকে বলে। 46-এর 1-এ পড়েছিলাম কথা কার্য দেহ। 46-এর 2-এ পড়েছিলাম সকল কৌশল। 46-এর 3-এ বলা আছে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে অথবা যাবে না। 47-এ পড়েছিলাম অনুমতি। 48-এ হইল প্রবেশ। 49-এ হইল বাহির। 50-এ বলা আছে অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। 51-তে বলা আছিল দেহ তল্লাশি। 52-তে বলা ছিল মহিলা। 53-তে ছিল আপত্তিকর। আর 46-এর ক থেকে উ পর্যন্ত এগুলোতে বলা ছিল গ্রেপ্তারের ক্ষেত্রে করণীয় বর্জনীয়। 46-এর কতে ছিল 5টা পয়েন্ট, খতে ছিল 3টা পয়েন্ট, গ আর গ এগুলোতে আমরা ঢালাভাবে পড়েছিলাম। উতে ছিল 3টা পয়েন্ট। 54-তে 2টা ক্লোজ, 54-র 1, 2 আর একটা ছিল 54-র ক। 54-র 1-এর ভিতরে 11টা পয়েন্ট। একটা হইল পুলিশ অফিসারের সামনে যদি কোনো ব্যক্তি অপরাধ সংগঠিত করে, এটা হলো 54-র 1-এর প্রথমত। আরেকটা হলো যুক্তিসঙ্গত কোনো অভিযোগের প্রেক্ষিতে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষেত্রে যদি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ থাকে, এটা ছিল দ্বিতীয়ত। আর কেউ যদি আমলযোগ্য অপরাধের সাথে জড়িত সন্দেহজনক হয়, এটা ছিল তৃতীয়ত। 4র্থ ছিল কারো কাছে যদি গড়ভাঙা জিনিসপত্র পাওয়া যায়। 5-এ ছিল হলো যে সরকার কর্তৃক ঘোষিত যে অপরাধে আছে তার বিষয়ে। 6-এ বলা ছিল কারো কাছে চোরাই মাল পাওয়া গেলে। 7-এ ছিল পুলিশের কাজে বাধা দিলে। 8-এ ছিল সামরিক বাহিনী থেকে পলায়ন করলে। 9-এ ছিল যেই কাজটা দেশে করলো অপরাধ এরকম একটা কাজ বা এরকম একটা অপরাধ বিদেশি করে দেশে আসে। 10-এ ছিল অত্র আইনের 565-র যে 3 ধারা আছে, এই 565-3 ধারা শর্ত লঙ্ঘন করলে
11তে ছিল কাউকে গ্রেপ্তার করার জন্য অপর কোনো পুলিশ অফিসারের কাছ থেকে অনুরোধপত্র পাওয়া গেলে। আর 54 যে 2 আছে, 54(2)-এ বলা ছিল যে কাউকে প্রতিরোধমূলক অথবা নিবারণ করার ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে না। আর 54(ক) নামক একটা ধারা আছে, এখানে বলা আছে আপনি যদি কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে চান তাহলে অবশ্যই আপনার পরিচয় এবং আপনি কি কারণে তাকে গ্রেপ্তার করতেছেন এই গ্রেপ্তারের কারণ সম্পর্কে তাকে অবগত করতে হবে। এটা 54(ক), গ্রেপ্তারের কারণ সম্পর্কে অবগত করা। এরপর আমরা 57(1)-এ পড়েছিলাম যে পুলিশ অফিসারের সামনে যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করে বা আমলযোগ্য অপরাধ করেছে বলে সন্দেহ হয়, যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ, আবার আসি একটু অ্যাবসেন্ট মাইন্ড, ওখান থেকে সাউন্ডটা আসতেছে তো একটু অ্যাবসেন্ট মাইন্ড, আবার আসি। পুলিশ অফিসারের সামনে যদি কোনো ব্যক্তি আমলের অযোগ্য অপরাধ করে এবং পুলিশ অফিসার যদি তার নাম ঠিকানা জানতে চায় এবং সে যদি নাম ঠিকানা দিতে অস্বীকৃতি জানায় অথবা যেটা দিয়েছে সেটা যদি ভুল বলে মনে হয় তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 57(1)-এ 2-এ বলা আছে যদি তার নাম ঠিকানা সঠিক পাওয়া যায় তাহলে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া যাবে। আর 3-এ বলা আছে যদি নাম ঠিকানা সঠিক পাওয়া না যায় তাহলে তাকে যত দ্রুত সম্ভব আদালতে প্রেরণ করতে হবে। 58-তে পড়েছিলাম একটা গ্রেপ্তারযোগ্য ব্যক্তিকে অনুসরণ করে বাংলাদেশের যেই কোনো স্থান থেকে তাকে গ্রেপ্তার করা যাবে। 66-67-তে আমরা পড়েছিলাম পুলিশের হেফাজত থেকে যদি কেউ পলায়ন করে তাহলে তাকেও অনুসরণ করে বাংলাদেশের যে কোনো স্থান থেকে গ্রেপ্তার করা যাবে। 66-67। আর 82-তে পড়েছিলাম গ্রেপ্তারি পরোয়ানায় উল্লিখিত আসামিকে অনুসরণ করে বাংলাদেশের যে কোনো স্থান থেকে গ্রেপ্তার করা যাবে। যেহেতু আমি থানায় একটা ক্লাউডলি পরিবেশে আছি, একটু আমাকে আজকে মেনে নিতে হবে আমার থানায় আরো বাকি আছে 48 দিন বা 1.5 মাস বলা চলে, 1.5 মাস হয়ে গিয়েছে। এই 1.5 মাস একটু মেনে নিতে হবে, তারপর আর এই ধরনের সমস্যা হবে না। এরপরে তো রিজার্ভ অফিস আর কোর্ট, সেখানে সমস্যা হবে না। আচ্ছা, এখন মূল বক্তব্যে আসি। আমার কথা কি আপনারা স্পষ্ট শুনতেছেন কিনা আর মোটামুটি ক্লাস করানো যাবে কিনা আমাকে একটু বলেন। ক্লাস কি শোনা যায়? আমার কথা কি বোঝা যায়? একটু কমেন্ট করেন যে আমার কথাটা বোঝা যায় কিনা। আর এর ভিতরে আমি একটু বলি, 46-এর সাথে পিআরবি হলো 316, 46-এ যে 3 আছে আগ্নেয়াস্ত্র ব্যবহার, সেখানে পিআরবি 153 ঘোড়ার গ, 50-এর সাথে পিআরবি 330, 51-এর সাথে পিআরবি 322, 53-এর সাথে পিআরবি 280, 54-এর যে 1-এ আছে সেখানে 316, 57-এর 1 যে পড়াইছি সেখানেও 316। ওকে, তাহলে আমি পড়া শুরু করি। এই পর্যন্ত আপনাদেরকে আমি যতগুলো ক্লাস নিয়েছি সব জায়গায় আমি বলেছি যে পুলিশ অফিসার পুলিশ অফিসার। আচ্ছা, তাহলে একটু শুনেন। আজকে এখন আমি যে কথাটা বলবো 55 ধারা পড়াবো। 55-এর 1 ধারা, এই 55 যে 1 ধারা আছে বা 55টা যে ধারা আছে, এই ধারাটার মালিক হলো থানার অফিসার ইনচার্জ। এই ভদ্রলোক পুরা সিআরপিসিতে মোটামুটি 3-4টা ধারার মালিক আছে। এর ভিতরে প্রথম ধারা হলো এই 55 ধারা, তিনি এই ধারাটার মালিক। আবার 127 ধারা যেটা আছে তিনি সেই ধারার মালিক। 153 যে ধারাটা আছে এই ধারারও তিনি মালিক। 496, 97 যে ধারা আছে ওই দুইটা ধারার মালিক তিনি। তাহলে কি কি ধারা তিনি মালিক? একটা হলো 55, আমার সাথে সাথে বলেন। 55, 127, 153, 496, 497। 55, 127, 153, এখানে 3টা, 496, 497 2টা। এই 5টা ধারার মালিক হলো থানার অফিসার ইনচার্জ। এইখানে কখনো পুলিশ অফিসার বললে হবে না, এখানে থানার অফিসার ইনচার্জ শব্দটা বলতে হবে। এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। আমি কি বলেছি? আমি বলেছি 55 ধারা, 127 ধারা, তারপরে হলো 55, 127, 153, 496, 497।
এই কয়েকটা ধারাতে বলা আছে থানার অফিসার ইনচার্জের কথা, তিনি এই ধারাগুলো এককভাবে প্রয়োগ করবেন, তার এখানে অন্য কেউ ধারাগুলো প্রয়োগ করতে পারবে না। তাহলে কি কি ধারা? 55, 127, 153, 496, 497। ক্লিয়ার? আমি কি কি বলেছি? 55, 127, 153, 496, 497। একটু কমেন্টে লিখে দেন আমি কি কি বলেছি। হ্যাঁ, রিফাত ইসলাম বাবলু লিখছে যে 55, 127, 153, 496, 497। অ্যাবসলিউটলি রাইট। এই যে কয়েকটা ধারা বলেছি, এই কয়েকটা ধারাতে সব সময় মনে রাখবেন যে শব্দটা হবে থানার অফিসার ইনচার্জ। শুধু অফিসার ইনচার্জ না, অফিসার ইনচার্জ বলতে তো পরিবহন শাখার যে এমটি আছে ওসি ও এমটি বোঝায়, ডি স্টোরের ওসি বোঝায়, সি স্টোরের ওসি বোঝায়, তারপরে মনে করেন ক্লোথিং স্টোরের ওসি বোঝায়, বা ওসি ফেটিক বোঝায়, ওসি ওয়ার হাবিলদার বোঝায়, এগুলো বোঝায় না। না না, শব্দটা হবে থানার অফিসার ইনচার্জ। তাহলে থানার অফিসার ইনচার্জ তিনি মালিক হইলেন 55 ধারা, 127 ধারা, 153 ধারা, 496, 497। ওকে, আপনাদের মনে করতে পারেন স্যার আমি লিখছি আপনি দেখেছেন কিনা আমরা তো জানি না। এই যে ধ্রুবতারা রনি, তারপরে রুমি আক্তার, জসিম হোসাইন, শাহরিয়ার মোহাম্মদ আরমান, রাকিবুল হাসান, ফরিদ উদ্দিন, এমডি আলম বিপি, শাহাদাত হোসাইন, আক্তার হোসাইন, সাইদুল ইসলাম, মিঠুন রয় মিঠু, শাহিদুল ইসলাম, রিফাত ইসলাম বাবলু, মেহেদি হাসান আরিফ, মোটামুটি সবার কমেন্টস আমি দেখেছি। এই যে বিধান কমেন্টস করছে বরিশাল ডিএজ অফিস থেকে রুবেল হোসেন করেছে, আমি সবার কমেন্টস গুলো দেখতেছি। আমি একটু বলি, আপনার আগে শুনেন। তাহলে 55 ধারার মালিক হলো থানার অফিসার ইনচার্জ। 55-তে একটাই ধারা, সেটা হলো 55-র 1। 56 তো একটাই ধারা, 56-র 1। তাহলে আবার আসে, আমরা একটু ধারাগুলা যাই। 42 একটা ধারা, 42-এর ক, 42-এর খ। একটু কি বলে একটু বুঝেন। 42, 42-এর ক, 42-এর খ, 43, 44, 45, 46-এর 1, 2, 3, 46-এর ক, খ, গ, গহ, উ প্রত্যেকটা আলাদা আলাদা, 47, 48, 49, 50, 51, 52, 53। এরপর হলো 55-র 1, 56-র 1, 57-র 1, 2, 3, 58। তাহলে আজকে আমরা পড়বো 55-র 1 আর 56-র 1, দুইটা ধারা পড়বো আগে। এই দুইটা ধারা আমরা কতটুকু পারি তারপরে দেখি। তাহলে কি আছে আগে আমরা একটু শুনি, এরপর আপনারা আমি কি বলতেছি একটু বুঝেন, দেখবেন একবারে সহজ। তাহলে 55 ধারা বলা আছে থানার অফিসার ইনচার্জ। কার কথা বলছে? আমার সাথে সাথে একটু বলেন, সাউন্ড করে বলেন কি বলতেছি। যে থানার অফিসার ইনচার্জ যদি জানতে পারে যে তার থানা এলাকার মধ্যে, এই এতটুকু লিখবেন আগে, যে ফৌজদারি কার্যবিধি আইনের 55-র 1 ধারা মোতাবেক থানার অফিসার ইনচার্জ যদি জানতে পারে যে তার থানা এলাকার মধ্যে, আমরা বলতেছি ওসি যদি জানে যে তার থানা এলাকার মধ্যে, এটা বলতেছি। এরপর লিখবেন যে ক, কতে লিখবেন কুড়িগ্রামের ক, লিখবেন যে কোন ব্যক্তি যদি আমলযোগ্য অপরাধ করার জন্য আত্মগোপন করে, এর অর্থ হইল 13 তারিখ বাংলাদেশের যে আওয়ামী লীগ একটা দল আছে, রাজনৈতিক দল, তারা একটা লকডাউন কর্মসূচির আবেদন করেছে বা আহ্বান করেছে বা দিয়েছে। এখন এই লকডাউন কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সারা বাংলাদেশ থেকে বিভিন্ন নেতাকর্মী ঢাকায় এসে জড়ো হয়েছে। তারা কি করবে? পরের দিন সকালবেলা রাজধানী শাহবাগ মোড়ে অথবা গুলিস্তান মোড়ে অথবা উত্তর আজমপুরের ভিতরে 2-3টা গাড়ি পোড়াবে। গাড়ি পুড়ে সেখানে মানুষও হত্যা করবে, গাড়িটা পুড়িয়ে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবে। তাহলে এটা কি অপরাধ? অবশ্যই আমলযোগ্য অপরাধ। তাহলে এই অপরাধটা করার জন্য তারা আগের দিন রাত্রে এসে একটা হোটেলে তারা ঘাপটি মেরে বসে আছে, অথবা আগামীকালকে সকালে একটা জনসভা হবে, সেখানে একটা বোমা হামলা হবে। এই কারণে আগের দিন রাত্রে ওই জনসভার আশেপাশে একটা হোটেলে একটা ব্যক্তি অবস্থান করতেছে, গোপনে, আত্মগোপনে আছে। তাহলে এই কথাটা আমি এতক্ষণ বলেছি, আবার বলি শুনেন।
ফৌজদারি কার্যবিধি আইনের 55(1) ধারা মোতাবেক থানার অফিসার ইনচার্জ যদি জানতে পারে যে তার থানা এলাকার মধ্যে, কথাটা বুঝতেছেন? থানার অফিসার ইনচার্জ যদি জানতে পারে যে তার থানা এলাকার মধ্যে মানে 1 নম্বর পয়েন্ট, তার মানে 55(1) 3টা পয়েন্ট, এর ভিতরে কত বলা আছে যে কোনো ব্যক্তি যদি আমলযোগ্য অপরাধ করার জন্য আত্মগোপনে থাকে, তার মানে আগের দিন রাত্রে এসে সে কোথাও গাপটি মেরে বসে আছে, এটাকে বলা হয় কোনো ব্যক্তি যদি আমলযোগ্য অপরাধ করার জন্য আত্মগোপনে থাকে। 2 নম্বর পয়েন্ট খতে বলা আছে যেই ব্যক্তির প্রকাশ্য কোনো জীবিকা নাই অথবা নিজের সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারে না। একটা লোক দেখবেন খুব স্মার্ট চলাফেরা করে, একবারে খুব হাইফাই, দামি দামি কাপড় চোপড় পরে, দামি মোবাইল ফোন ব্যবহার করে, দামি গাড়ি ব্যবহার করে, বিশাল একটা অবস্থা, বাসায় খুব ভালো বাজার সদাই করে, খুব ভিআইপি ভাবে চলাফেরা করে, দান খরচ করে, কিন্তু সেই যে কি কর্ম করে, তার বাবা কোনো শিল্পপতিও না, বা সে যে কোনো চাকরি বাকরি করে সেটাও কেউ জানে না, তাহলে তার প্রকাশ্য কোনো কি নাই, জীবিকা নাই। অথবা তাকে যদি জিজ্ঞেস করে আপনি কি করেন, এক একজনের কাছে এক এক রকম তথ্য বলে, মানে নিজের সম্পর্কে সে সন্তোষজনক জবাব দিতে পারে না, এই একটা ক্যাটাগরি। এই দুইটা মিলে কিন্তু একটা ক্যাটাগরি। তাহলে 2 নম্বর পয়েন্টে বলা আছে যে ব্যক্তির প্রকাশ্য কোনো জীবিকা নাই অথবা নিজের সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারে না। পারবেন? কতে পাইছি যে ব্যক্তি আমলযোগ্য অপরাধ করার জন্য আত্মগোপনে আছে। খতে পেলাম যে যার প্রকাশ্য কোনো জীবিকা নাই অথবা নিজের সম্পর্কে সন্তোষজনক কোনো জবাব দিতে পারে না। পারবেন? 3 নম্বরটা আরো সহজ, যে ব্যক্তি অভ্যাসগতভাবে চুরাই মাল বেচা কেনা করে, একেবারে সহজ। দেখবেন গুলিস্তানে বা ঢাকার যে ধোলাই খেলা আছে, এখানে কিছু দোকানপাট আছে, এরা শুধু কাজ হলো চুরাই যত গাড়ি আছে সারা বাংলাদেশ থেকে চুরি হবে তাদের কাছে নিয়ে আসলে কিছু পার্টি আছে শুধু এগুলাই কিনে, অথবা কিছু স্বর্ণকার আছে তারা শুধু এই চুরাই স্বর্ণ কিনে, মানে এটা তাদের অভ্যাস। তাদের কাছে যে টাকা পয়সা আছে তারা চাইলে বৈধভাবে ভালো ব্যবসা করতে পারে না, তারা অভ্যাসগতভাবে চোরাই মাল বেচা কেনা করে। তাহলে 3 আইটেমের লোক পাইছি কিনা? কতে পাইছি কোন ব্যক্তি আমলযোগ্য অপরাধ করার জন্য আত্মগোপনে আছে। খতে পেয়েছি যার প্রকাশ্য কোনো জীবিকা নাই অথবা নিজের সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারে না। গরুর গতে পেয়েছি যেই ব্যক্তি অভ্যাসগতভাবে চোরাই মাল বেচা কেনা করে। এখন কি তাকে হবে না তাদেরকে হবে? শব্দটা বলেন তো, যেহেতু 3 আইটেমের লোক বলছি, শব্দটা হবে তাদেরকে। তাদেরকে থানার অফিসার ইনচার্জ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 55(1) PRB 316। 55(1) ধারাটা কি পারি? তাহলে থানার অফিসার ইনচার্জ যদি জানতে পারে যে তার থানা এলাকার মধ্যে কোন ব্যক্তি আমলযোগ্য অপরাধ করার জন্য আত্মগোপনে আছে, বা যে ব্যক্তির প্রকাশ্য কোনো জীবিকা নাই বা নিজের সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারে না, অথবা যেই ব্যক্তি অভ্যাসগতভাবে চোরাই মাল বেচা কেনা করে, তাদেরকে থানার অফিসার ইনচার্জ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। এটা হলো 55(1). আপনি চাইলে ক, খ, গ দিতে পারবেন, আর যদি না পারেন তাহলে লাইন বাই লাইন লিখে দিলেও হবে। এতটুকু কি ক্লিয়ার? তাহলে 55(1) পাইলাম 3টা পয়েন্ট। 55(1) একটা ধারা, যে থানার অফিসার ইনচার্জ যদি জানতে পারে যে তার থানা এলাকার মধ্যে কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করার জন্য আত্মগোপনে আছে, বা যার প্রকাশ্য কোনো জীবিকা নাই, বা যে নিজের সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারে না, অথবা যেই ব্যক্তি অভ্যাসগতভাবে, মানে সে হলো হ্যাবিচুয়াল অফেন্ডার, যে ব্যক্তি অভ্যাসগতভাবে চোরাই মাল বেচা কেনা করে, তাদেরকে থানার অফিসার ইনচার্জ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 55(1)
PRB 316। এতটুকু কি আমরা পারি? একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন, যদি নেটওয়ার্কে রিকানেক্টিং দেখায় কাটবেন না, অপেক্ষা করেন, আবার ঠিক হয়ে যাবে। 54 1 2, 55 1, 56 1, 57 1 2 3, 58 পর্যন্ত পড়েছি। এবার সেই 56 1 কি আছে নাকি? 56 1, 55 1 পড়েছি আমরা, এখন পড়বো 56 1। 55 1 আবার 3টা পয়েন্ট ছিল, আপনি পয়েন্ট 3টা লিখলেও হবে বা লাইন বাই লাইন লিখলেও হবে। এখন পড়বো আমরা 56 1। এই 56 1 পড়ার আগে একটু বাস্তবতা বলেন, বাস্তবে কি আসলেই ওসি কি কাউকে গ্রেপ্তার করতে যায়? বলেন তো। বাস্তবতা কি ওসি স্যার আসলে কাউকে গ্রেপ্তার করতে যায়? বলেন তো। বলেন ওসি স্যার যায় কিনা? আমি বলেছি বাস্তবতায় অফিসার ইনচার্জ কি কাউকে গ্রেপ্তার করতে যায়? উত্তর হবে না, যায় না। কিন্তু তাকে ক্ষমতা দেওয়া আছে 55 1-এ। এই 55 1-এ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা দিয়েছে। কিন্তু ওসি স্যার সাধারণত নিজের ক্ষমতা ডিউটি মানে গ্রেপ্তার করতে যায় না, আবার যায় মাঝে বড় কিছু হলে। এই জন্য আরেকটা বিকল্প ধারা তৈরি করেছে 56 1। 56 1-এ বলা আছে থানার অফিসার ইনচার্জ তার অধস্থন পুলিশ অফিসার ধারা লিখিত আদেশ দিয়েও তিনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করাইতে পারবেন। মানে মূল বক্তব্য হইল থানার ওসি যে 55 1-এ যে যায় না, গ্রেপ্তার করতে পারে, কিন্তু আইন বলছে তিনি যদি কোনো কারণে না চান তাহলে তিনি চাইলে একটা লিখিত আদেশ দিয়ে তার অধস্থন যারা আছে তাদেরকে দিয়েও তিনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করাইতে পারবেন। এই ক্ষেত্রে যে ব্যক্তি এই লিখিত আদেশটা পাবেন তিনি অবশ্যই যাকে গ্রেপ্তার করতে যাবেন তাকে এই লিখিত আদেশটা দেখাইবেন। সে যদি দেখতে চায় এবং সে শুনতে চাইলে তাকে পড়ে শুনাইবেন। মূল বাংলা আলাপে আসে। মূল বাংলা আলাপ হইল ওসি তো 55 দ্বারা গ্রেপ্তার করতে পারে 55 1-এ। 56 মূল বাংলা আলাপ হইল ওসি যখন চায়, ওসি চাইলে একটা লিখিত আদেশ দিয়ে তার যে অধস্থন সাব ইন্সপেক্টর আছে, এএসআই আছে, কনস্টেবল আছে, তাদেরকে একটা লিখিত আদেশ দিয়ে তিনি যেগুলা সংবাদ পাইছেন যে 55 1-এ এদেরকে তিনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করাইতে পারবেন। এই ক্ষেত্রে যে লিখিত আদেশটা দিয়েছেন, যারা গ্রেপ্তার করতে যাবে তারা গ্রেপ্তার করতে গিয়ে যাকে গ্রেপ্তার করবে সে যদি দেখতে চায়, পড়তে চায়, তাহলে তাকে পড়ে শোনাইতে হবে, দেখাইতে হবে, গ্রেপ্তারের কারণও জানাইতে হবে। 56 1। 56 1 বুঝতে পেরেছেন কিনা? তাহলে ওসি নিজে যদি গ্রেপ্তার করে তাইলে হবে 55 1। ওসি যদি তার অধস্থনকে দিয়ে গ্রেপ্তার করায় তাইলে হবে 56 1। এই ক্ষেত্রে তিনি একটা লিখিত আদেশ দিবেন, যে আদেশ মূলে অধস্থন ঘটনাস্থলে গিয়ে গ্রেপ্তার করবে এবং যাকে গ্রেপ্তার করবে তাকে এই আদেশটা দেখাবে, পড়ে শোনাবে, কারণটা লিপিবদ্ধ, কারণটা তাদেরকে জানিয়ে দিবে। এই হইল মূলত 56 1। পারবেন? তাহলে 42-এ ক্লোজ হলো দুইটা, ক খ। 43-এ নাই, 44-এ নাই, 45-এ নাই। 46-এ ক্লোজ হলো 1 2 3, আর হলো 46-এর ক, 46-এর খ, 46-এর গ, 46-এর গহ, 46-এর উ। 47 48 49 50 51 52 53 পর্যন্ত কোনো ক্লোজ নাই। 54 1 2 ক্লোজ, আর হলো 54 ক আছে। এর ভিতরে 54 1-এ পয়েন্ট আছে 11টা। তারপর 55 1, 56 1, 57-তে ক্লোজ হলো 3টা, 1 2 3। 58 সিঙ্গেল, 66 67 সিঙ্গেল, 82 সিঙ্গেল। এই যে যতটুক পড়াইছি এতটুক পর্যন্ত পারেন কিনা আগে বলেন। তাহলে 55 1-এর মূল বাংলা আলাপ হইল যে ফৌজদারি কার্যবিধি আইনের 55 1 ধারা মোতাবেক থানার
অফিসার ইনচার্জ যদি জানতে পারে যে তার থানা এলাকার মধ্যে, এরপর লিখবেন ক, তার আগে ক হবে না। ওই যে এমডি আলম বিপি, বুঝছেন কি কইছি? একজন বলছে রেগুলার মামলার আয়ু তার এজান নামীয় আসামিকে কি এই ধারায় অধস্তন ধারা গ্রেপ্তার করায়? এজান নামীয় আয়ু মানে বুঝলাম না। এজান নামীয় আয়ু তাহলে এজান নামে তাহলে মামলা যে তদন্তকারী কর্মকর্তা আছে সে তো ওসি না। আর এজান নামীয় আয়ু হলে তার অধস্তন ধারা গ্রেপ্তার করাবে না, সে নিজে গ্রেপ্তার করতে যাবে। এখানে শুধু ওসির কথা বলা আছে, সে তার অধস্তন দিয়ে গ্রেপ্তার করাইতে পারবে 56 ধারায়, মানে 55 ধারা ওসি যাবে, 56 ধারা সে চাইলে তার অধস্তনকে পাঠাবে। এখানে এজাহারের কোনো বিষয় আসে নাই। আর এজাহারের যে তদন্তকারী কর্মকর্তা আছে তিনি নিজে গ্রেপ্তার করবে, তিনি অধস্তনকে দিয়ে গ্রেপ্তার করাইতে পারে না। তিনি অধস্তনকে দিয়ে তল্লাশি করাইতে পারে, কিন্তু গ্রেপ্তার করতে হলে সে যাইতে হবে। অথবা 54 যে 10-এ আছে সেখানে বলা আছে যে 11-তে বলা আছে অনুরোধ পত্র দিয়ে গ্রেপ্তার করাইতে পারবো, কিন্তু কোনো থানা হইলে। তাহলে আমরা আবার একটু আসি। 42-এর ক খ, 43, 44, 45, 46-এর 1, 2, 3, 46-এর ক থেকে উ, 47 থেকে 53 পর্যন্ত ক্লোজ নাই, 54-এর 1, 2 আবার 54-এর ক আছে। এবার আসি 55-এর 1, 56-এর 1, 57-এর 1, 2, 3, 58, 66, 67, তারপরে 82। এই তো প্রাইসি। 46-এর পিআরবি 316, 46-এর পিআরবি 316, 46-এর 1, 153-এর ঘোড়ার গ, 50, 330, 51, 322, 52, 322, 54, 316, 55, 316, 56 অধস্তন দ্বারা গ্রেপ্তার করে। এখানে বিনা পরানে আসবে না, এখানে এই জন্য 316 আসবে না। ওখানে তো লিখিত আদেশ নিয়ে যায় গ্রেপ্তার করে নিয়ে আসে, 316 হবে না। 57-এর 1-কে 316, 57-এর 1, 316। এখন কি আমি সামনে আগাবো? আপনারা কি 55-এর 1-এর কি 3টা পয়েন্ট পারেন? একটা হলো আমলযোগ্য অপরাধ করার জন্য আত্মগোপনে আছে, একটা হলো যার প্রকাশ্য কোনো জীবিকা নাই বা নিজের সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারে না, আরেকটা হলো যে ব্যক্তি অভ্যাসগতভাবে চোরাই মাল বেচা কেনা করে। আমি কি সামনে আগাবো? কমেন্টস করেন, নাহলে আমি কিন্তু বুঝবো যে আপনারা পারেন কিনা। এই যতটুক পড়াইছি এতটুক কি পারেন? তাহলে আমি সামনে যাব। পিআরবিটা যদি আমরা আলাদা করে পড়ি কেমন হবে? পিআরবি আলাদা করেই পড়ানো হবে। আপাতত দৃষ্টিতে কোনটার সাথে কোন পিআরবি আছে বলে দিচ্ছি, যতটুকু পারেন রাখেন, না রাখলে সমস্যা নাই, কিন্তু পিআরবি পরে আলাদা করে পড়ানো হবে। তাহলে আমার 42 থেকে 58 পর্যন্ত যতটুকু পড়িয়েছি এগুলো তো বারংবার রিভিশন দেওয়া হবে, বারবার বলা হবে, আপনার এমনি মনে থাকবে। কিন্তু বুঝতে পেরেছেন কিনা সেটা বলেন। আমি কখনো বলিনি আপনাদেরকে যে আপনারা মুখস্থ করেছেন কিনা, আপনারা পারবেন কিনা, আপনাদের মনে রাখবেন কিনা, এগুলো আমি কখনো বলিনি। আমি বলেছি আপনি বুঝতে পেরেছেন কিনা। যে 55-এর 1-এ যে 3টা পয়েন্ট, একটা হলো আমলযোগ্য অপরাধ করার জন্য তার আত্মগোপনে আছে, আরেক পার্টি আছে যাদের প্রকাশ্য কোনো জীবিকা নাই বা সন্তোষজনক জবাব দিতে পারে না, আরেক পার্টি আছে যে ব্যক্তি অভ্যাসগতভাবে কাজ হলো চোরাই মাল বেচা কেনা করা। এদেরকেও সে গ্রেপ্তার করবে 55-তে, অধস্তনকে লিখিত আদেশ দিয়ে গ্রেপ্তার করাইতে পারবে 56-তে। এখন আমরা চলে যাব 59 ধারায়। 3টা ক্লোজ আছে, এই 3টা ক্লোজ পারলে আজকের পড়া শেষ। এই 60, 61, 62, 63, 64, 65, 66, 67 এগুলো একদিনে পড়ে দিব কালকে। কিন্তু আজকে 59-এর 3টা ক্লোজ আছে। 59-এর 1, 59-এর 2, 59-এর 3, এই 3টা ক্লোজ এখন আমরা পড়ব। এই পর্যন্ত আমরা যতটুকু পড়িয়েছি কি লাগছে স্যার? 315 বলা আছে পরানামূলক গ্রেপ্তার, তাহলে কি 56-এর 1-এর সাথে পিআরবি 315 দেওয়া যাবে কিনা? না, 56-এর 1-এর সাথে পিআরবি 315 দেওয়া যাবে না। এখন চলে যাই আমরা 59 ধারায়।
তিনটা ক্লোজ, 59-এর 1, 59-এর 2, 59-এর 3। এই 59-এর যে তিনটা ক্লোজ আছে তার মধ্যে তিনটা ধারা, 59-এর 1, 2, 3। এর ভিতরে 59-এর 1 ধারার মালিক হইল জনসাধারণ, 2 আর 3-এর মালিক হইল পুলিশ অফিসার। এখানে কিন্তু থানার অফিসার বলে নাই, পুলিশ অফিসার বলেছে। তাহলে একের মালিক হলো জনসাধারণ। কিরকম জনসাধারণ মালিক একটু দেখেন আমি কি বলি। ধরেন আপনি 2-3 বন্ধু মিলে রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনার সামনে একটা লোক আরেকটা লোককে খুন করে ফেলেছে। তাহলে আপনারা 3 বন্ধু যে রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনারা 3 জন হলেন অনার্স 3rd ইয়ারে পড়েন, পাবলিক, জনসাধারণ। আপনার সামনে একটা ব্যক্তি আরেকটা ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। তাইলে জনসাধারণের সামনে আমলযোগ্য অপরাধ হয়েছে কিনা? আপনি একজন জনসাধারণ, আপনার সামনে একটা আমলযোগ্য অপরাধ সংগঠিত হয়েছে, কথা খেয়াল করেন। তাহলে জনসাধারণের সামনে যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ সংগঠিত করে, তাহলে এই পাবলিকের সামনে একটা ব্যক্তি এমন একটা অপরাধ করছে যেটা আমলযোগ্য। তাহলে জনসাধারণের সামনে যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করে, আচ্ছা এইগুলো একটা সিকোয়েন্স। আরেকটা হলো আপনারা 3 বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে সবাই বলতেছে ভাই ধরেন ছিনতাইকারী ধরেন ছিনতাইকারী বা ডাকাত ধরেন। এই যে সবাই ডাকাত বলে চিল্লাইতেছে, আর আপনি যে তাকে ধরেছেন, গ্রেপ্তার করেছেন, আপনার সামনে কি ডাকাতি করেছে? আপনি উত্তর দেবেন যে না। তাহলে কি কেন ধরলেন? ওই যে আমলযোগ্য অপরাধ করেছে বলে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ হয়েছে। কারণ পাবলিক বলতেছে ভাই ধরেন ডাকাত। তাহলে আমি 2টা কথা বলছি। একটা হলো জনসাধারণের সামনে যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করে, অথবা আমলযোগ্য অপরাধ করেছে বলে যদি সন্দেহ হয়, সন্দেহ বলতে যেটা বলেছি, তাহলে 2টা বলেছি। আরেকটা কথা হইলো 54 যখন আমরা 5 পড়াই, তখন পড়াইছিলাম সামরিক বাহিনী থেকে পলায়ন করল সরকার কর্তৃক ঘোষিত অপরাধীকে। ওইখানে বলা আছে সদরঘাট থেকে যে 2 জন জঙ্গি পালিয়ে গেছিল, তখন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছিল যে এই 2 জন জঙ্গিকে ধরে দিতে পারবে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এখন যে কথাটা বলেছে, এখানে পাবলিকও আছে, পুলিশও আছে, আর্মি বিডিআর সবাই আছে। তাহলে এখন এই লোকটাকে যে জঙ্গি যে আছে, 5 লাখ টাকা পুরস্কার সরকার ঘোষণা করেছে, তারা যদি জনসাধারণ পায়, তাহলে কি জনসাধারণ গ্রেপ্তার করবে না? কি বলেন, করবে কিনা? উত্তর হলো করবে। তাহলে সরকার কর্তৃক কোনো ঘোষিত অপরাধীকে, তাহলে আমি 3টা ক্যাটাগরি পাইছি। 1, জনসাধারণের সামনে যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করে বা আমলযোগ্য অপরাধ করেছে বলে সন্দেহ হয়, অথবা সরকার কর্তৃক ঘোষিত কোনো অপরাধী হয়, তাহলে তাদেরকেও জনসাধারণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। তবে যত দ্রুত সম্ভব নিকটস্থ পুলিশের নিকট সোপর্দ করতে হবে। আপনার থানা পাড়ি ক্যাম্প কিছু লেখার দরকার নেই, লিখবেন যে পুলিশের নিকট সোপর্দ করতে হবে। এই পুরো কথাটা মিলে হইল 59-এর 1 ধারা। এটা বুঝছেন কিনা বলেন? তাহলে জনসাধারণের সামনে যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করে বা আমলযোগ্য অপরাধ করেছে বলে সন্দেহ হয়, অথবা সরকার কর্তৃক ঘোষিত কোনো অপরাধী হয়, তাহলে জনসাধারণ তাদেরকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে এবং যত দ্রুত সম্ভব তাদেরকে পুলিশের নিকট সোপর্দ করতে হবে। পারবেন? ওই শয়তানের দল, ফাজিলের দল, বলেন পারবেন কিনা? 59-এর 1 পারবেন? যে জনসাধারণের সামনে যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করে, আমার কাছে কিন্তু বই পুস্তক নেই, আপনারা কি জানেন আমি যে মুখস্থ পড়াই? এই দেখেন,
পিছনে ক্যামেরা কোন দিক দিয়ে যাবো? ও আমি তো লাইভ করতেছি সামনের ক্যামেরায়। আমি কিন্তু আমার কিন্তু কোনো মোবাইল টোবাইল না, আমি কিন্তু এমনি বলতেছি, মুখস্থ বলতেছি। তাহলে কি পাইলাম? যে জনসাধারণের সামনে যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করে বা আমলযোগ্য অপরাধ করেছে বলে সন্দেহ হয়, অথবা সরকার কর্তৃক ঘোষিত কোনো অপরাধী হয়, তাদেরকে জনসাধারণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। করলে তো হবে না, যত দ্রুত সম্ভব পুলিশের নিকট সুপুর্দ করতে হবে। তাইলে এখন আসামি কার কাছে গেছে বলেন? ওই ফাজিলেরা বলেন, আসামি এখন কার কাছে? আসামি এখন পুলিশের কাছে। তাহলে ক্যামেরা যাবে এখন পুলিশের দিকে। ক্যামেরা মানে বুঝছেন, নাটক আকারে যদি পড়ায়, তাহলে পুলিশের নিকট সুপুর্দ করতে হবে। এতটুকু পর্যন্ত হলো 59-1। এখন যাবে পুলিশের দিকে। এই যে জনসাধারণের সামনে যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করে, এটা কিন্তু 54-1 বলা আছে। আবার আমলযোগ্য অপরাধ করছে বলে যদি সন্দেহ হয়, এটা বলা আছে 54-1-3। আবার বলছি সরকার কর্তৃক ঘোষিত অপরাধী, এটা বলা আছে 54-1-4। এখন আমরা পড়ব, ও স্ক্রিন ডাবল ক্যামেরা টাচ করলে ব্যাক ক্যামেরা আসবে। ও ভালো কথা, এই দেখছেন কোনো বই পুস্তক নাই। এই দেখেন থানার পরিবেশ, সার্জার, এটা একটা সাদা কাগজ, অভিযোগ লেগে আসছিল, জিডি সাদা কাগজ, কোনো ইয়া নাই, কিচ্ছু নাই। এই তাহলে আমরা এখন ক্যামেরা দিয়ে করব পুলিশের দিকে। 59-2। 59-2 বলা আছে, জনসাধারণ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশের নিকট সুপুর্দ করার পর, আমি কি বলি একটু বুঝেন, জনসাধারণ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশের নিকট সুপুর্দ করার পর পুলিশ যদি দেখে যে উক্ত ব্যক্তি 54-1 ধারার অপরাধী, মানে পাবলিক যে দৈরা পুলিশের কাছে নিয়ে আসছে, তো পুলিশ তো জিজ্ঞাসা যে কেন গ্রেপ্তার করছেন। এই ব্যক্তি যারা ধরে নিয়ে আসছে সে তো পুলিশের সামনে কোনো অপরাধ করে নাই, পাবলিক ধরে নিয়ে আসছে, তাহলে পুলিশ তারে কোন আইনে রাখবে? তখন পুলিশ দেখবে যে এই যে পাবলিক যে তারে ধরে নিয়ে আসছে, এই যে অপরাধগুলো বলতেছে এগুলো 54 ধারার অপরাধ কিনা, 54-1-11 পয়েন্ট আছে, ওইগুলোর মধ্যে পড়ে কিনা। যদি পড়ে তাহলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশ অফিসার আবার গ্রেপ্তার করবে। গ্রেপ্তারকৃত বলতে বুঝাইছে একবার তো পাবলিক গ্রেপ্তার করে নিয়ে আসছে, এখন এই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশ অফিসার আবার গ্রেপ্তার করবে হলো 59-2। তো 59-2 কি আছে আমি একটু বলি, তাহলে বুঝবেন। 59-2 বলা আছে, জনসাধারণ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশের নিকট সুপুর্দ করার পর পুলিশ অফিসার যদি দেখে যে উক্ত ব্যক্তি 54-1 ধারার অপরাধী, 54-1 ধারার অপরাধী, ক্লোজ বলা দরকার নাই, তাহলে এই পুলিশ অফিসার গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুনরায় গ্রেপ্তার করতে পারবে। ক্লিয়ার? এইখানে পুনরায় গ্রেপ্তার করতে পারবে। এখানে পিআরবি 316 আসবে না, কারণ সে তো 54 দ্বারা ক্ষমতা বলে গ্রেপ্তার করতেছে। 54 তো 316 আছে, 59-2 এর জন্য 316 আর আসবে না। তাহলে 59-2 পেলাম, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশের নিকট সুপুর্দ করার পর পুলিশ অফিসার যদি দেখে যে সে 54-1 ধারা যে 11টা পয়েন্ট আছে সেগুলোর মধ্যে কোন একটার অপরাধী, তাহলে এই যে জনসাধারণ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশ অফিসার পুনরায় গ্রেপ্তার করতে পারবে। এইটা বলা আছে 59-2। আবার 3 মজার কাহিনী আছে। 3 বলা আছে, এই যে জনসাধারণ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশের নিকট সুপুর্দ করার পর পুলিশ অফিসার যদি দেখে যে সে 54-1 ধারার অপরাধী না, মানে 54-1 যে 9-11টা পয়েন্ট আছে এর কোনটার মধ্যেই পড়ে না, পাবলিক যে অপরাধের কথা বলতেছে কোনটাই 54-1 এর 9-11টা পয়েন্টের মধ্যে পড়ে না,
তখন এই পুলিশ অফিসার ওই ব্যক্তির কাছ থেকে মুচলেখা নিয়ে ছেড়ে দিতে পারবে। 59(3) কিছু কি পাওয়া যাবে? খরচাপাতি পাওয়া যাবে। তাহলে 59(1) পাইলাম জনসাধারণ কর্তৃক গ্রেপ্তার, 2 পাইলাম পুলিশ অফিসার কর্তৃক গ্রেপ্তার, 3 পাইলাম ছেড়ে দেওয়া। তাহলে 59(3) পাইলাম যে জনসাধারণ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশের নিকট সোপর্দ করার পর যদি পুলিশ অফিসার দেখে যে সেটা 54(1) ধারার অপরাধী না, তাহলে তার কাছ থেকে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া যাবে। তাহলে ছেড়ে দেওয়া ধারা এই পর্যন্ত 2টা পেয়েছি, একটা হলো 57(2), একটা হলো 59(3). এখন 57(2) আর 59(3) পরীক্ষার হলে গেলে প্রেস লাগে যে 57(3) না 59(3, না 57(2) না 59(2। তবে কোন একটা ধারায় 2 আছে, কোন একটা ধারার ভিতরে 3 আছে, কিন্তু যে কোনটা এটা জানি না। এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব পরীক্ষার হলে লেগে থাকে যে 57(2) হবে না 57(3) হবে, 59(2) হবে না 59(3) হবে। তবে কোন একটাতে 2 আছে, কোন একটাতে 3 আছে, ক্লোজ। মূল ধারা তো 57 আর 59, কিন্তু দুইটা ধারা দুইটাতে ছেড়ে দেওয়া যায়। এটা মনে রাখার সহজ টেকনিক হলো 57 হইল ছোট, 2 নম্বর ক্লোজ হইল ছোট, ছোটটার সাথে ছোটটা, এই জন্য 57(2). 59 হইল বড়, 3 যে ক্লোজ সেটাও বড়, মানে ক্লোজের সাথে ক্লোজ তুলনা করলে 3 বড়, ধারার সাথে ধারার তুলনা করলে হইলো 59 বড়, 57 ছোট। এই জন্য বড়টার সাথে বড়টা, ছোটটার সাথে ছোটটা। তাহলে 59(3) এটার পিআরবি 317 আসবে। যত ধরনের ছেড়ে দেওয়া সব 317। তাহলে 57(2) ছেড়ে দেওয়া যায় আর 59(3) ছেড়ে দেওয়া যায়, তাইলে আর পরীক্ষা হলে ভুল হবে না। ক্লিয়ার? আবার আসে, জনসাধারণের সামনে যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করে বা আমলযোগ্য অপরাধ করেছে বলে সন্দেহ হয়, অথবা সরকার কর্তৃক ঘোষিত অপরাধী হয়, তাহলে তাদেরকে জনসাধারণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে এবং যত দ্রুত সম্ভব নিকটস্থ পুলিশের নিকট সোপর্দ করতে হবে। এইটা বলা আছে 59(1)। 2 বলা আছে এই জনসাধারণ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশের নিকট সোপর্দ করার পর পুলিশ অফিসার যদি দেখে যে এই ব্যক্তি অত্র আইনের 54(1) ধারার অপরাধী, তাহলে এই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশ অফিসার পুনরায় গ্রেপ্তার করতে পারবে। এটা হলো 59(2). আর 3 বলা আছে যদি দেখে যে সে 54 ধারার অপরাধী না, তাহলে যত দ্রুত সম্ভব তার কাছ থেকে মুচলেখা নিয়ে তাকে ছেড়ে দিতে হবে। এতটুকু কি পারবেন? তাহলে আমরা আজকে পড়লাম 55(1), 56(1), 57(1), 2, 3 আগে পড়েছি, 58 আগে পড়েছি, আজকে পড়েছি 59(1), 59(2), 59(3). সামনের ক্লাসে আমাদের 60, 61, 62, 63, 64, 65, 66, 67 পর্যন্ত শেষ হয়ে যাবে। তাহলে 55(1) যে 3টা পয়েন্ট, 56, 59(1), 2, 3 এতটুকু আমরা পারি কিনা? এতটুকু কি সবাই ক্লিয়ার? আমরা এতটুকু কি পারি? 59(1), 2, 3। 59(1)-এ বলা আছে জনসাধারণের সামনে যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করে বা আমলযোগ্য অপরাধ করেছে বলে সন্দেহ হয়, অথবা সরকার কর্তৃক ঘোষিত কোনো অপরাধী হয়। 2 বলেছি পুলিশ অফিসার যদি দেখে যে সে 54(1) ধারার অপরাধী, তাহলে পুনরায় গ্রেপ্তার করতে পারবে। 3 বলা আছে যদি দেখে যে না সে 54(1) ধারার অপরাধী না, তাহলে তার কাছ থেকে মুচলেখা নিয়ে ছেড়ে দিতে হবে। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন না মুখস্থ করছেন বলেন? যদি বুঝে থাকেন তাহলে লিখতে পারবেন, মুখস্থ করলে চলে যাবে, থাকবে না। এতটুকু কি পারি? আর 55(1)-এ পাইছি ওসি 3টা কারণে গ্রেপ্তার করতে পারে। কেউ আমলযোগ্য অপরাধ করার জন্য আত্মগোপনে আছে,
বা যার প্রকাশ্য কোনো জীবিকা নাই বা নিজের সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারে না। আরেকটা হইল যে অভ্যাসগতভাবে চোরাই মাল বেচা কেনা করে। জুবাইদা ইসলাম, জানি তোমাকে আমি ক্রিস্টাল ক্লিয়ার দেখতেছি, তুমি কমেন্টস করতেছ, তুমি ক্লাস করতেছ, আমি সব দেখেছি। তোমার বাচ্চা কাচ্চা আশা করি খুব ভালো আছে, তুমি অনেক ভালো মেয়ে, অনেক ভালো মন মানসিকতা তোমার, দোয়া রেখো। তাহলে 55-1 যে 3টা পয়েন্ট আমরা পারি, 56-1 ওসি লিখিত আদেশ দিয়ে অদস্থন দ্বারা গ্রেপ্তার করাইতে পারবে সেটাও পারি। 59-1 পাবলিক গ্রেপ্তার করে, 2 পুলিশ আবার গ্রেপ্তার করে, 3 মুসলেখা নিয়ে ছেড়ে দেয়। এই এতটুকু তো আমরা পারি। যেহেতু আজকে আমার ক্লাসটা থানার মধ্যে হচ্ছে, আজকে আমরা